একটা গাছের প্রধান অক্ষ বা মঞ্জুরি দণ্ডে ফুলগুলো কিভাবে সাজানো থাকে তার বিন্যাস আর কি। এই চার্ট অনুযায়ী প্রকৃতি মূলত দুটো প্রধান কৌশল ব্যবহার করে। একটা হলো অনিয়ত বা রেসিমোস আর অন্যটা নিয়ত বা সাইবোস। আমাদের আজকের লক্ষ্য হলো এই দুটো কৌশলের পেছনের কারণটা বোঝা আর উদাহরণগুলো দিয়ে মিলিয়ে দেখা, যাতে পরের বার কোনো ফুল দেখলে আমরা তার ভেতরের পরিকল্পনাটা পড়তে পারি। দারুণ একটা মিশন। তাহলে চলুন প্রথম কৌশলটা দিয়ে শুরু করা যাক। অনিয়ত বা রেসিমোজ। নামটা শুনে মনে হচ্ছে এর মধ্যে কোনো নিয়ম নেই, কিন্তু আমার ধারণা প্রকৃতির কোনো কিছুই আসলে অনিয়মের উপর চলে না। তাহলে অনিয়ত বা ইনডেফিনিট বলতে এখানে ঠিক কি বোঝানো হচ্ছে? ঠিক ধরেছেন, এখানে অনিয়ম নয় বরং অসীম বৃদ্ধির কথা বলা হচ্ছে। রেসিমোস বিন্যাসে যে প্রধান অক্ষ বা ডাটার ওপর ফুলগুলো জন্মায় তার বৃদ্ধি কখনো থামে না। ডগাটা বাড়তেই থাকে আর তার পাশ থেকে নতুন নতুন ফুল ফুটতে থাকে। এর একটা খুব গুরুত্বপূর্ণ ফলাফল আছে। সবচেয়ে পুরনো বা প্রথম ফোটা ফুলগুলো থাকে নিচের দিকে, আর নতুন কুঁড়ি বা ফুলগুলো থাকে উপরের দিকে। এই কৌশলটা গাছকে অনেক দিন ধরে ফুল ফুটিয়ে যাওয়ার সুযোগ দেয় আর কি। ও, তাহলে এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যাতে পরাগরেণু ছড়ানোর জন্য অনেকটা সময় পাওয়া যায়। বিষয়টা যৌক্তিক আছে। আচ্ছা, চার্টের প্রথম উপবিভাগের নাম রেসিম, আর উদাহরণ দেওয়া হয়েছে সর্ষে আর মূলা। তার মানে দিগন্ত জোড়া সর্ষে ক্ষেতে যে হলুদ সমুদ্র আমরা দেখি, সেটা আসলে প্রকৃতির এই দীর্ঘমেয়াদী কৌশলের একটা বিশাল প্রদর্শনী। একদম। আপনি যদি একটা সর্ষে গাছের ডাল ভালো করে দেখেন, দেখবেন নিচের দিকের ফুলগুলো থেকে ফল হওয়া শুরু হয়ে গেছে, কিন্তু ডগায় তখনও নতুন কুঁড়ি আসছে। এটা পরাগায়নের সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার একটা দারুণ উপায়। মৌমাছি বা অন্য পতঙ্গরা দিনের পর দিন ওই ক্ষেতে খাবার খুঁজে পায়, আর গাছও নিশ্চিত করে যে তার বেশিরভাগ ফুলই পরাগায়িত হবে। এর পরের নামটা হল মঞ্জুরি বা স্পাইক। উদাহরণ হিসেবে রজনীগন্ধার নাম দেওয়া আছে। রজনীগন্ধার লম্বা ডাঁটার মধ্যে ফুলগুলো যেভাবে পরপর সাজানো থাকে, সেটাই তাহলে স্পাইক। কিন্তু দেখতে তো এটা রেসিমের মতোই লাগে। শুধু একটা বোটা থাকা বা না থাকার জন্য দুটো আলাদা নাম দেওয়াটা কি একটু বাড়াবাড়ি মনে হচ্ছে না? এর পেছনে কি আরও বড় কোনো কারণ আছে? খুব ভালো একটা প্রশ্ন তুলেছেন। পার্থক্যটা ছোট, কিন্তু এর পেছনের কারণটা বেশ আকর্ষণীয়। রেসিম বিন্যাসে যেমন সর্ষের ক্ষেত্রে প্রতিটি ফুলের একটা ছোট বোঁটা বা বৃন্ত থাকে, কিন্তু স্পাইক বিন্যাসে যেমন রজনীগন্ধায় ফুলগুলোর কোনো বোঁটা থাকে না, ওরা সরাসরি প্রধান ডাঁটার সাথে লেগে থাকে। এর ফলে ফুলগুলো খুব ঘনভাবে একসাথে থাকতে পারে। রজনীগন্ধার ক্ষেত্রে এই ঘন বিন্যাসটাই হয়তো তার তীব্র গন্ধকে আরও বেশি ঘনীভূত করে তোলে, যা রাতের পতঙ্গদের বহুদূর থেকে আকর্ষণ করে। এটা একটা, বলতে পারেন, ঘ্রাণের ফোকাস তৈরি করার মতো। বাহ! তার মানে বোটার অনুপস্থিতিটাও একটা উদ্দেশ্যমূলক ডিজাইন। অসাধারণ। আচ্ছা, পরের নামটা একটু টেকনিক্যাল লাগছে। স্পাইকলেট। এখানে কোনো পরিচিত ফুলের নাম নেই, বরং দুটো গোত্রের নাম দেওয়া হয়েছে, পোয়েসি আর সাইপেরেসি। এই নামগুলো তো খুব পরিচিত নয়। নামগুলো অপরিচিত লাগলেও এদের ছাড়া আমাদের জীবন মানে অচল। পোয়েসি গোত্রকে বলা যেতে পারে সভ্যতার ভিত্তি, আর তার মূলে রয়েছে এই স্পাইকলেট বিন্যাস। এই গোষ্ঠীর মধ্যে আছে ধান, গম, ভুট্টা, যব, আখ, এমনকি সাধারণ ঘাসও। ভেবে দেখুন, একটা ধানের শীষে কতগুলো ধান থাকে। এই স্পাইকলেট বিন্যাসটা এতটাই ঘন এবং কার্যকর যে একটা ছোট জায়গায় অনেকগুলো ফল বা শস্য তৈরি হতে পারে। এই কারণেই এই গাছগুলো লক্ষ লক্ষ বছর ধরে মানুষের প্রধান খাদ্য হয়ে উঠতে পেরেছে। এর গঠনটাই একে কৃষির জন্য আদর্শ করে তুলেছে। তার মানে আমি যে মাঠে গমের শীষ দেখে ভাবি ফসল, সেটা আসলে হাজার হাজার ফুলের একটা নিখুঁত সজ্জা, যা মানব সভ্যতাকে টিকিয়ে রেখেছে। এই ব্যাপারটা তো আগে কখনো মাথায় আসেনি। এখানেই তো আসল বিস্ময়টা। আচ্ছা, তালিকার পরের উদাহরণটা আমার খুব প্রিয়। ক্যাপিচুলাম বা শিরোমঞ্জরি, মানে ক্যাপিটুলাম হেড। উদাহরণ গাঁদা, সূর্যমুখী। এটা নিয়ে আমার একটা বহুদিনের প্রশ্ন আছে। একটা সূর্যমুখী কি আসলেই একটা মাত্র ফুল, নাকি এখানেও কোনো লুকানো গল্প আছে? এটা এই তালিকার সবচেয়ে বড় চমক আর প্রকৃতির এক অসাধারণ বিভ্রম। আমরা যেটাকে একটা আস্ত সূর্যমুখী বা গাঁদা ফুল হিসেবে দেখি, সেটা আদতে একটা ফুল নয়। ওটা হলো শত শত, এমনকি হাজারেরও বেশি ছোট ছোট ফুলের একটা সুসংগঠিত কমিউনিটি বা গুচ্ছ। উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় পুরো সূর্যমুখীটাই একটা পুষ্পবিন্যাস।
এর কেন্দ্রে থালার মতো অংশে যে ছোট ছোট ফুলগুলো থাকে তাদের বলে ডিস্ক ফ্লোরেট, আর বাইরের দিকে আমরা যেগুলোকে পাপড়ি বলে ভুল করি সেগুলো আসলে এক একটা স্বতন্ত্র ফুল, যাদের নাম রে ফ্লোরেট। সূর্যমুখী আমার প্রিয় ফুল, এখন থেকে হয়তো বলবো প্রিয় পুষ্পবিন্যাস। ব্যাপারটা হজম করতে একটু সময় লাগবে। তার মানে যখন একটা মৌমাছি সূর্যমুখীর ওপর বসে, সে আসলে একটা ফুলে নয়, একটা ফুলের বাজারে ঘুরে বেড়াচ্ছে। ঠিক এই উপমাটাই আমি দিতে যাচ্ছিলাম। এটা পতঙ্গদের জন্য একটা ওয়ান স্টপ শপের মতো। একবার এসে বসলেই অনেকগুলো ফুল থেকে মধু সংগ্রহ করা যায়, আর গাছও নিশ্চিত করতে পারে যে তার অসংখ্য ফুল একবারে পরাগায়িত হবে। এটা এক ঢিলে দুই পাখি মারার মতো একটা নিখুঁত কৌশল। অবিশ্বাস্য। আচ্ছা, অনিয়ত বিন্যাসের শেষে আছে স্প্যাডিক্স। উদাহরণ দেওয়া হয়েছে কচু এবং নারকেল। এই দুটো গাছ তো মানে একেবারেই ভিন্ন মেরুর বাসিন্দা। এদের মধ্যে সাধারণ মিলটা কোথায়? বাহ্যিকভাবে এদের মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া কঠিন, কিন্তু এদের ফুলের বিন্যাস একই নীতির ওপর ভিত্তি করে তৈরি। স্প্যাডিক্স বিন্যাসে ফুলের প্রধান অক্ষটা বেশ পুরু আর মাংসল হয়, আর তাকে ঘিরে অজস্র বোটাবিহীন ছোট ছোট ফুল জন্মায়। সবচেয়ে মজার বিষয় হল পুরো পুষ্পবিন্যাসটি একটি বড়, প্রায়ই রঙিন পাতার মতো আবরণ দিয়ে ঢাকা থাকে, যাকে বলে স্প্যাড। আমরা যেটাকে কচুর ফুল বলি সেটা আসলে ওই স্প্যাড, যার ভেতরে আসল ফুলগুলো লুকানো থাকে। নারকেল গাছের লম্বা ঝাড়ুর মতো যে অংশটা বের হয় সেটাও একই জিনিস, শুধু আকারে অনেক বড়। তার মানে কচু পাতার তলার ওই রহস্যময় গঠন আর বিশাল নারকেল গাছের মধ্যে এমন একটা গভীর মিল রয়েছে। স্প্যাডিক্সের উদাহরণটা আমাদের দেখাচ্ছে যে বাহ্যিক চেহারার আড়ালেও উদ্ভিদের মধ্যে গভীর মিল থাকতে পারে। কিন্তু সব ফুলের বৃদ্ধি কি এমন অসীম? কিছু কিছু ফুল তো ডগায় ফুটে থেমে যায়। এই ধারণাটাই আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে নিয়ে যাচ্ছে, তাই না? একদম ঠিক। এই প্রশ্নটাই আমাদের দ্বিতীয় প্রধান কৌশলটার দিকে নিয়ে যায়, নিয়ত বা সাইমোজ পুষ্পবিন্যাস। এখানে বৃদ্ধির ধরনটা রেসিমোজের একেবারে উল্টো। প্রধান অক্ষের বৃদ্ধি একটা ফুলে গিয়েই শেষ হয়ে যায় বা থেমে যায়। তাই একে ডেফিনিট বা নিয়ত বৃদ্ধি বলা হয়। এরপর নতুন ফুল ফোটে ওই প্রধান অক্ষের পাশের শাখা থেকে। এর ফলে সবচেয়ে পুরনো বা প্রথম ফোটা ফুলটি থাকে একেবারে ডগায় বা কেন্দ্রে, আর নতুন ফুলগুলো তার নিচে বা পাশে ফুটতে থাকে। বোঝা গেল। তাহলে রেসিমোজ যদি হয় ম্যারাথন দৌড়, সাইমোজ হল ১০০ মিটার স্প্রিন্ট, একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে শেষ। এর প্রথম উপবিভাগটি খুব সহজ, একক বা সলিটারি। উদাহরণ জবা, ধুতুরা। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে কোনো দল নেই, একাই ১০০। একটি শাখায় একটিই ফুল ফোটে। হ্যাঁ, এক্ষেত্রে কোনো জটিল বিন্যাস নেই। প্রতিটি ফুল নিজের মতো করে আলাদাভাবে ফোটে। তবে এরও একটা কৌশলগত দিক আছে, বুঝলেন? জবা বা ধুতুরার মতো ফুলগুলো আকারে বেশ বড় আর আকর্ষণীয় হয়, তাই তাদের একসাথে অনেকগুলো থাকার প্রয়োজন হয় না। একটি ফুলই পতঙ্গদের মনোযোগ আকর্ষণের জন্য যথেষ্ট। ঠিক। এরপর আসছে কিছু পার্শ্বীয় প্রকারভেদ, যেখানে দলবদ্ধতার ব্যাপার আছে, যেমন একপার্শ্বীয় বা মনোক্যাসিয়াম, দ্বিপার্শ্বীয় বা ডাইকেসিয়াম এবং বহুপার্শ্বীয় বা পলিকেসিয়াম। নামগুলো শুনে মনে হচ্ছে গণিতের মতো, ১, ২ আর অনেক। এগুলো কি পার্শ্ব শাখার সংখ্যার উপর ভিত্তি করে তৈরি? ধারণাটা একেবারে সঠিক। প্রধান অক্ষটি একটি ফুলে শেষ হয়ে যাওয়ার পর পাশ থেকে কয়টি শাখা বের হচ্ছে তার ওপর ভিত্তি করেই এই নামগুলো দেওয়া হয়েছে। একপার্শ্বীয় বা ইউনিপ্যারাসের ক্ষেত্রে প্রধান অক্ষের ফুলটির নিচ থেকে একটিমাত্র পার্শ্বীয় শাখা বের হয় এবং সেটিও একটি ফুলে গিয়ে শেষ হয়। তারপর আবার তার পাশ থেকে একটি শাখা বের হয়, অনেকটা জিগজ্যাগ প্যাটার্নে। দ্বিপার্শ্বীয় বা বাইপ্যারাসের উদাহরণ হল জুঁই ফুল। জুঁই ফুলের থোকাটা খেয়াল করলে দেখবেন মাঝের ফুলটা আগে ফোটে আর তার দুপাশ থেকে জোড়ায় জোড়ায় নতুন করি বের হয়। এই কারণেই থোকাটা এত সুন্দর, একটা ছড়ানো আর ভরাট আকার পায়। এটা শুধু সৌন্দর্যের জন্য নয়, পোকামাকড়কে আকর্ষণ করার জন্য এই প্রতিসম গঠনটা খুব কার্যকর। আর বহুপার্শ্বীয় বা পলিক্যাজিয়ামের ক্ষেত্রে নামের মতোই প্রধান ফুলটির নিচ থেকে দুয়ের বেশি শাখা চক্রাকারে বের হয়। আকন্দ ফুল এর একটা চমৎকার উদাহরণ।